আচ্ছা, আজকে তোমাদেরকে আমি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবি মুকুন্দ চক্রবর্তীর এই কবিতাটা পড়াবো। এটাকে আমরা কবিতা বলবো না, আমরা বলবো এটাকে কবিতাংশ। কারণ মুকুন্দ চক্রবর্তীর বিখ্যাত কাব্যগ্রন্থ চণ্ডিকা মঙ্গল বা অম্বিকা মঙ্গল বা অভয়া মঙ্গল থেকে এটা নেওয়া হয়েছে। এই আহ, চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থটা মধ্যযুগের যে সামগ্রিক কবিতার ধারা, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাব্যগ্রন্থ। মধ্যযুগের একটা বড় কবিতার ধারা ছিল মঙ্গল কাব্যধারা, আর সেই মঙ্গল কাব্যধারার বিখ্যাত একটা শাখা ছিল চণ্ডীমঙ্গল কাব্যধারা। চণ্ডীমঙ্গলের অন্যতম জনপ্রিয় কবি মুকুন্দ চক্রবর্তী। মুকুন্দ চক্রবর্তীর জন্ম হয়েছিল বর্ধমান জেলার দামুন্না গ্রামে। তার পিতার নাম ছিল হৃদয় মিশ্র। এবং যখন মুকুন্দ চক্রবর্তীর কিশোর বয়স, সেই সময় বাংলাদেশের সুবাদার মানসিংহ ডিহিদার মামুদ শরীফের অত্যাচারে কবিকে ঘর ছাড়তে হয়েছিল। প্রায় যখন তিনি পথে পথে জীবন কাটাচ্ছেন, সেই সময় দেবী চণ্ডী একদিন তাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন তার কাব্যগ্রন্থ রচনা করার জন্য, তার বন্দনা গান রচনা করার জন্য। এরপর মুকুন্দ চক্রবর্তী ঘুরতে ঘুরতে আররার জমিদার বাঁকুড়া রায়ের আশ্রয়ে আসেন এবং বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায় তার গৃহশিক্ষক নিযুক্ত হন। সেই রঘুনাথ রায় যখন রাজা হন, তখন রঘুনাথ রায়ের ইচ্ছায় বা নির্দেশে মুকুন্দ চক্রবর্তী তার চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থটি রচনা করেন। এই চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থটি অম্বিকা মঙ্গল বা অভয়া মঙ্গল নামেও পরিচিত, কারণ কাব্যগ্রন্থের মধ্যে বহু জায়গায় বহু পদের শেষে তিনি এই অম্বিকা মঙ্গল এবং অভয়া মঙ্গল দুটোই ব্যবহার করেছেন। এটা হচ্ছে কবি পরিচিতি। এবার উৎসটা একটু বলি। চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থের দুটো খণ্ড আছে। একটা হচ্ছে আখেটিক খণ্ড আর একটা হচ্ছে বণিক খণ্ড। এই যে আখেটিক খণ্ড, সেখান থেকে নেওয়া হয়েছে আমাদের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটা। যেহেতু এটা কাব্যাংশ, সুতরাং বুঝতেই পারছো যে একটা মূল কাব্যগ্রন্থ, তার কিছুটা অংশ পড়ছি, এর একটা আগের অংশ আছে যেটাকে আমরা বলবো পূর্বসূত্র। এই পূর্বসূত্রটা তোমরা একটু আগে জেনে নাও, তাহলে তোমাদের কবিতাটা বুঝতে সুবিধা হবে। দেবী চণ্ডীর পুজো প্রচারের জন্য শিবের অভিশাপে ইন্দ্রপুত্র নীলাম্বর এবং তার স্ত্রী ছায়া মর্তে জন্মগ্রহণ করলেন। ধর্মকেতু এবং নিদয়া ব্যাধ পরিবার, তাদের তাদের পরিবারে জন্মগ্রহণ করলেন কালকেতু। এবং যথাসময়ে তার সঙ্গে স্বর্গভ্রষ্ট ছায়ার বিবাহ হলো মর্তে, যার নাম হচ্ছে ফুল্লরা। কালকেতু ফুল্লরার জীবন সুখের ছিল, কিন্তু সেখানে অভাব ছিল। কালকেতু পশু শিকার করে তার জীবন কাটাতেন, সেটাই ছিল তাদের উপার্জনের একমাত্র রাস্তা। এবং একদিন এরকম যখন কালকেতু পশু শিকার করতে যাচ্ছেন, তখন দেখলেন যে তার রাস্তায় একটা স্বর্ণ গধিকা রয়েছে। স্বর্ণ গধিকা সোনার গোসাপ। গোসাপ হচ্ছে সরীসৃপ জাতীয় একটা প্রাণী, কিন্তু তখনকার সমাজ জীবনে এই গোসাপ দর্শনকে খুব অমঙ্গল মনে করা হতো। তাই কালকেতু কিছুটা রেগে গিয়ে সেই স্বর্ণ গধিকাকে তার বাড়িতে নিয়ে এসে বেঁধে রাখলেন এবং বললেন যে আজ যদি আমি কোনো পশু শিকার করতে না পারি, তাহলে বাড়ি এসে এটাকেই পুড়িয়ে খাওয়া হবে। সে সময় কালকেতু স্ত্রী ফুল্লরা বাড়িতে ছিলেন না, তিনি গিয়েছিলেন কিছু খুদ ভিক্ষা করতে প্রতিবেশীদের বাড়িতে। কালকেতু গিয়েছেন পশু শিকার করতে, ফুল্লরা বাড়িতে ফিরে এলেন এবং ফিরে এসে তিনি দেখলেন যে এক অপরূপ সুন্দরী কন্যা তার বাড়িতে বসে আছেন। ফুল্লরা তার পরিচয় জানতে চাইলে সেই রমণী বললেন যে আমাকে তোমার স্বামী এখানে নিয়ে এসেছে এবং আমি তোমার বাড়িতে থাকব। এতে ফুল্লরা প্রচণ্ড রেগে গেলেন। কালকেতু ফিরল, তাদের মধ্যে একটা দাম্পত্য কলহ তৈরি হলো। এবং যখন এই বিষয়টা ঘটছে, তখন দেবী চণ্ডী তার প্রকৃত পরিচয় দিলেন যে ওই কন্যা বা স্বর্ণগধিকার রূপ ধরে আসলে তারই আগমন ঘটেছে। দেবী চণ্ডী কালকেতুকে কৃপা করলেন, 7 ঘড়া মোহর দিলেন এবং বললেন যে তাকে রাজ্য স্থাপন করতে। কালকেতু এবার রাজ্য স্থাপন করবেন, কিন্তু সমস্যাটা হলো গুজরাট নগর পত্তন হলো, সেখানে প্রজা বসতি স্থাপন করা যাচ্ছে না, কারণ প্রজারা এই নতুন জায়গাতে যেতে রাজি নয়। তখন দেবী চণ্ডী ভাবলেন যে এভাবে হবে না, পার্শ্ববর্তী কোনো রাজ্যে আমাকে একটা প্রলয় সৃষ্টি করতে হবে, যাতে সেখান থেকে প্রজারা চলে যেতে বাধ্য হয় এই তুলনামূলকভাবে নিরাপদ জায়গায়। আর সেজন্যই কলিঙ্গ দেশে তিনি প্রলয় সৃষ্টি করলেন, প্রবল ঝড় বৃষ্টির সৃষ্টি হলো। এই অংশটুকু হচ্ছে আমাদের পাঠ্য।
প্রজারা এর পরবর্তীতে বাধ্য হবে কলিঙ্গ দেশ ছাড়তে এবং গুজরাট নগরে বসতি স্থাপন করতে। সেই প্রজারাই পরবর্তীতে দেবী চণ্ডীর পুজো প্রচারে উদ্যোগী হবে কালকেতুর নেতৃত্বে। এটা হচ্ছে মূল কাব্য। আমরা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির ওই অংশটুকু পড়ছি। আমরা এবার কবিতা পাঠে যাচ্ছি। কবিতাটা, মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। মধ্যযুগের কবিতা, পয়ার ছন্দে লেখা, দেখবে অন্ত মিল থাকবে, আর একদাড়ি দুদাড়ি এই জ্যোতিচিহ্ন দিতে দিতে কবিতাটা এগোবে। আর কোনো জ্যোতিচিহ্নের ব্যবহার গোটা কবিতাতে থাকবে না। এটা হচ্ছে এই কবিতার নির্মাণের একটা বৈশিষ্ট্য। কবিতাটা কিভাবে তৈরি হয়েছে তোমরা এটা মনে রাখবে বোঝার বা পড়ার সময়। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। মেঘে চারপাশকে এত অন্ধকার করে তুলেছে, ঘন মেঘে চারপাশ এতটাই আবৃত হয়ে গেছে যে নিজের শরীর নিজে দেখতে পাচ্ছে না। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, ঈশান উত্তর পূর্ব কোণ, উত্তর পূর্ব কোণে ঘন ঘন বিদ্যুৎ চমকাতে শুরু করলো। উত্তর পবনে মেঘ ডাকে দুরু দুরু, পবন মানে বাতাস, কিন্তু এখানে উত্তর পবন মানে উত্তর আকাশ। সেই উত্তর আকাশে মেঘ ডাকছে দুরু দুরু। নিমিষেকে জোরে মেঘ গগনমণ্ডল, এবং নিমিষেকে মুহূর্তের মধ্যে গোটা আকাশ মেঘে ছেয়ে যাচ্ছে। চারি মেঘে বরিশে মুষলধারে জল। মেঘকে চারটে রূপ ভাবা হয়, গোটা আকাশের মেঘকে চারটে ভাগে ভাগ করা হয়, সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ। এই নিয়ে গোটা আকাশ। এই চার মেঘ মানে গোটা আকাশ জুড়ে মুষলধারে বর্ষণ শুরু হলো। কলিঙ্গে উড়ায়ে মেঘ ডাকে উচ্চনাদ, কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। মেঘেরা ডাকছে উচ্চনাদে, প্রবল শব্দে গোটা কলিঙ্গ দেশে। প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, প্রজারা মনে মনে ভাবতে শুরু করলো যে প্রলয় এসেছে, তারা ভয় পেয়ে যাচ্ছে, তারা বিষাদগ্রস্ত হচ্ছে। হুড়ু হুড়ু দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। হুড় হুড় দূর দূর এগুলো হচ্ছে ধন্যাত্মক শব্দ বলা হয়। ধন্যাত্মক শব্দের আক্ষরিক কোনো মানে থাকে না, কিন্তু এগুলোকে কেন আনা হয়? একটা ভাবকে ফুটিয়ে তোলার জন্য। এই যে ঝড়ের প্রচণ্ড বয়ে চলা, সেটাকে বোঝানোর জন্য এই ধন্যাত্মক শব্দগুলোকে ব্যবহার করা হলো, ঝড়ের আওয়াজটাকে বোঝানোর জন্য। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। এবং প্রজারা ভয় পেয়ে বিপদে পড়ে বাড়ি ছেড়ে দিল এবং পালিয়ে গেল। রর মানে পালিয়ে যাওয়া, প্রজারা পালিয়ে যাচ্ছে। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, যে ফসল ক্ষেত এতক্ষণ সবুজ ছিল, এতদিন সবুজ ছিল, সেই সবুজ শস্য ক্ষেত এখন ধুলোয় আচ্ছাদিত হয়ে গেল। উলটিয়া পড়ে শস্য প্রজা চমকিত, এবং যত ফসল ক্ষেতের গাছগুলো সেগুলো সমস্ত উল্টে পড়ছে, ফসল মাটিতে মিশে যাচ্ছে। প্রজারা চমকে উঠছে, কারণ তারা আরও একটা বিপর্যয়ের সম্ভাবনা দেখছে। সেটা তাদের সারা বছরের বিপর্যয়, কারণ তাদের খাদ্য সমস্যা দেখা দেবে, তাদের সমস্ত আয়োজন, গোটা বছরের আয়োজনটা সেটা নষ্ট হয়ে যেতে চলেছে। প্রজারা চমকে উঠছে এই বিপদের সম্ভাবনায়। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। অষ্ট গজরাজ, এটা আগে বুঝে নাও যে এরকম একটা পৌরাণিক বিশ্বাস আছে যে আমাদের আটটা দিক, সেই আটটা দিককে ধারণ করে রেখেছে আসলে আটটা হাতি। এই যে আটটা হাতি, তাদেরকেই বলা হচ্ছে অষ্ট গজরাজ। এবং এই অষ্ট গজরাজে মিলে জল দিচ্ছে চারপাশে। তার মানে তাদের যে সুরের আটটা হাতি যদি সুর দিয়ে জল ছেটায় তাহলে প্রবল একটা জলোচ্ছ্বাস তৈরি হবে। আটটা হাতি হচ্ছে সম্বর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ, এই চার মেঘ। এখানে জল ছেটাচ্ছে আটটা হাতি, ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম এবং সুপ্রতীক। এই আটটা হাতি চার মেঘে জল ছিটাচ্ছে, ফলে প্রবল জলোচ্ছ্বাস তৈরি হচ্ছে। সঘনে চিকুর পড়ে, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে এবং বাজ পড়ছে। বাজ কেমন? ব্যঙ্গ তর্কা, অর্থাৎ ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে যেন বাজ পড়ছে, ব্যঙ্গ ব্যাং। কড়ি কর সমান বরিশে জলধারা। কড়ি মানে হাতি, কড়ি কর, হাতির তো হাত নেই, কর মানে হাত, এখানে সুর, হাতির সুরের মতো জলধারা বর্ষিত হচ্ছে।
প্রবল জলধারা সেটাকে বোঝানো হচ্ছে। আর তার ফলে জলে মহি একাকার পথ হইল হারা। পৃথিবী জলমগ্ন হচ্ছে, মহি মানে পৃথিবী, জলে একাকার হয়ে যাচ্ছে, পথ হইল হারা, রাস্তা হারিয়ে যাচ্ছে সেখানে। গোটা পৃথিবী প্রবল জলোচ্ছ্বাসের কারণে, বৃষ্টিতে যে জলোচ্ছ্বাস তৈরি হচ্ছে তার কারণে জলমগ্ন হয়ে পড়ছে। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন। চার মেঘ বলে দিয়েছি আগে, সম্বর্ত আবর্ত পুষ্কর দ্রোণ। এই চার মেঘের গর্জন বারবার শোনা যাচ্ছে। কারো কথা শুনিতে না পায় কোনো জন, কেউ কারুর কথা শুনতে পারছে না, এত প্রবল মেঘ গর্জন। সেখানে মানুষরা নিজেদেরকে যেমন দেখতে পাচ্ছে না, তেমনি পরস্পরের কথাটুকুও শোনা যাচ্ছে না। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, দিন এবং রাত্রি তাদেরকে আলাদা করা যাচ্ছে না। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, সন্ধ্যা দিন এবং রাত্রিকে আলাদা করা যাচ্ছে না, কারণ চারপাশ মেঘে ঢেকে গেছে, যেন অকাল অন্ধকার নেমে এসেছে। কলিঙ্গের সোঙরে সকল লোক যে জৈমিনী। এই সময়গুলোতে মানুষ কার কাছে দাঁড়াবে? মানুষ তার বিশ্বাসের কাছে দাঁড়াবে, মানুষ অলৌকিকতার কাছে দাঁড়াবে, কারণ এই বিপদ থেকে পরিত্রাণের কোনো রাস্তা তার জানা নেই। তো কলিঙ্গ দেশের মানুষেরা সোঙরে স্মরণ করছে জৈমিনী ঋষিকে। জৈমিনী ঋষি, তিনি হচ্ছেন মীমাংসা দর্শনের প্রবক্তা এবং ব্যাসদেবের শিষ্য। এরকম একটা বিশ্বাস ছিল যে একে যদি স্মরণ করা হয় তাহলে বজ্রভয় নিবারিত হবে। সেই কারণে কলিঙ্গ দেশের সমস্ত মানুষকে দেখা যাচ্ছে তারা জৈমিনী ঋষিকে স্মরণ করছে। হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, না পায় দেখিতে কেহ রবির কিরণ। এবং চারপাশে একটা প্রবল ঝড়, বৃষ্টি, বজ্রপাতের শব্দ, সেই শব্দটাকে তুলে আনা হচ্ছে। হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, এই ধন্যাত্মক শব্দ গুচ্ছের মধ্যে দিয়ে। না পায় দেখিতে কেহ রবির কিরণ, সূর্যের আলো কেউ দেখছে না, দেখা সম্ভব না, দেখার কোনো সুযোগ নেই, কারণ অন্ধকার নেমে এসেছে চারপাশে। এবং এতে মানুষ যেমন বিপন্ন হচ্ছে, গোটা প্রকৃতি জগৎ বিপন্ন হচ্ছে। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, সাপেরা যারা গর্তের মধ্যে ছিল তারা গর্ত ছেড়ে, ভুজঙ্গ মানে সাপ, গর্ত ছেড়ে তারা বুলে মানে ভাসে, কোথায়? জলে, জলে ভেসে বেড়াচ্ছে। বুলে মানে বেড়ানো, ভাসিয়া বুলে মানে ভেসে বেড়ায়। তাহলে সাপেরাও তাদের বাসস্থান থেকে বাসস্থান হারাচ্ছে, বাসস্থান চ্যুত হচ্ছে। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, এই গোটা কলিঙ্গ দেশে, কলিঙ্গ মণ্ডল মানে সমগ্র কলিঙ্গ দেশ, সেখানে জলস্থল কোথায়, কোনটা জল কোনটা স্থল, এটা কেউ বুঝতে পারছে না, চিনতে পারছে না। মানুষ আশ্রয় নেবে কোথায়, বিপন্ন প্রাণীরা আশ্রয় নেবে কোথায়, কেউ কিছু বুঝতে পারছে না। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, অর্থাৎ 7 দিন প্রবল বর্ষণ চলছে। নিরবধি মানে অবিরাম, নিরন্তর, বিরামহীন 7 দিন ধরে বৃষ্টি চলছে। আছুক শস্যের কার্য, শস্যের কার্য যা ছিল সেটা বন্ধ হয়ে গেল, হেজ্জা গেল ঘর, ঘর ভিজে গেল। এভাবে মানুষের যে বাসস্থান সেটাও বিপর্যস্ত হচ্ছে, মানুষের ফসল কাজ, জীবিকা বিপর্যস্ত হচ্ছে, প্রকৃতি জগৎ বিপন্ন হচ্ছে, এবং মনুষ্যতর প্রাণীরা তারাও বিপন্ন হচ্ছে এই মহাপ্রলয়ের সার্বিক প্রভাবে। মেঝাতে পড়য়ে শিল বিদারিয়া চাল, শিল শিলা বরফের টুকরো, সেগুলো চাল বিদীর্ণ করে মেঝেতে এসে পড়ছে। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, এত বড় বড় শিলা, সেগুলো চালকে ফুঁড়ে নিচে পড়ছে, মেঝেতে পড়ছে, মানে বোঝাই যাচ্ছে সেগুলোর আয়তন বৃহৎ। সেগুলো এত বড়, দেখে মনে হচ্ছে যেন সেগুলো ভাদ্র মাসে গাছের তলায় পড়ে থাকা তালের মতো বৃহৎ আয়তন। এই এই যে পরিপ্রেক্ষিতটা তৈরি হচ্ছে, এটাই কলিঙ্গ দেশের মানুষকে বিপন্ন করার জন্য যথেষ্ট, এবং তারা যে বিপন্ন হচ্ছে সেটা আমরা বুঝতেই পারছি কবির বর্ণনা থেকে। কিন্তু কবি এখানেই থামছেন না, কারণ এটা আসলে পুরোটার পিছনে দেবী চণ্ডীর হচ্ছে পরিকল্পনা কার্যকরী হচ্ছে। তিনি এই কলিঙ্গ দেশের প্রজাদেরকে নিয়ে যেতে চান আসলে নতুন নগরে, কালকেতুর নগরে, আর সেই জন্য তিনি তার সমস্ত আয়োজনকে সম্পূর্ণ করতে আরও উদ্যোগী হচ্ছেন।
এই পরিস্থিতিতে চণ্ডীর আদেশ পান বীর হনুমান। বীর হনুমানকে চণ্ডী আদেশ দিচ্ছে, সেই আদেশের ফলে হনুমান মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। মঠ অট্টালিকা মানে মানুষের বাসস্থান, দেব মন্দির সমস্ত কিছুকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে হনুমান। অর্থাৎ একে এই প্রবল ঝড় বৃষ্টিতে বিপর্যয় নেমে এসেছিল, তারপর হনুমানের অতি সক্রিয়তায় আরেক রকম বিপন্নতা তৈরি হলো। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, চূর্ণ হয়ে যাচ্ছে অট্টালিকা, তার মধ্যেই আবার দেখা যাচ্ছে যে বড় বড় জলের ঢেউ আসছে, সেগুলো পর্বতের মতো বিরাট আয়তন, উঠে পড়ে ঘরগুলা করে দলমল, ঘর সমস্ত সেগুলো উপড়ে যাচ্ছে, টলমল করছে, যে কোনো সময় মাটিতে মিশে যাবে। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, চণ্ডীর আদেশে সমস্ত নদ নদী তারা ছুটে যাচ্ছে। অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন। আমরা বুঝলাম যে আয়োজন সম্পূর্ণ, কলিঙ্গ দেশের বিপর্যয় সম্পূর্ণ হতে চলেছে। শ্রী কবি কঙ্কন নিজের নাম জানিয়ে বলছেন অম্বিকা মঙ্গল গান। এখানে খেয়াল কর, কাব্যের নাম তিনি অম্বিকা মঙ্গল জানালেন আমাদের, সঙ্গে নিজের উপাধিটা জানিয়ে দিলেন। শ্রী কবি কঙ্কন কবির উপাধি ছিল, উপাধি দিয়ে আসলে নিজেকে বোঝাচ্ছেন। এই যে কবির নিজেকে জানানো, এই পদ্ধতিটাকে মধ্যযুগের কবিতার ধারায় প্রচলিত ছিল এবং এটাকে বলা হয় ভণিতা ব্যবহার। আমরা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটার পাঠটা সম্পূর্ণ করলাম। এবার তোমাদের কিছু শব্দের অর্থ আলাদাভাবে একটু দেখিয়ে দিই, যে শব্দগুলো তোমাদেরকে হয়তো একটু সমস্যায় ফেলতে পারে গোটা কবিতা বুঝে নেওয়ার জন্য যেটা দরকার। কৈল, কয় ঐকার ল, কৈল, এটা হচ্ছে মধ্যযুগের কবিতার ভাষা। করিল, ক রয় হস্যি ল, করিল থেকে কৈল, এখানে একটা মধ্য ব্যঞ্জন লোপ ঘটে গেছে, গিয়ে করিলটা কৈল হয়েছে। ঈশানে, ঈশান মানে হচ্ছে উত্তর পূর্ব কোণ। সঘনে মানে ঘন ঘন। চিকুর হচ্ছে বিদ্যুৎ। পবন মানে আমি বলেছি বাতাস, কিন্তু পবন এখানে আকাশ অর্থে ব্যবহার করা হচ্ছে। নিমিষেকে মানে মুহূর্তের মধ্যে। গগন মণ্ডল মানে গোটা আকাশ, মণ্ডল শব্দটা ওই সমগ্র অর্থে ব্যবহার হয়। গগনমণ্ডল সমগ্র আকাশ বা গোটা আকাশ। চারি মেঘ আমি নাম বলে দিয়েছি, সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ। মুষলধারে মানে প্রবল গতিতে। উচ্চনাদ মানে প্রবল শব্দ। প্রলয় মানে সর্বনাশ। বিষাদ বিষণ্ণতা দুঃখ। উচ্চনাদ প্রবল শব্দ আগে বলেছি, বিষাদ হচ্ছে বিষণ্ণতা। বিপাক বিপদ। ভবন বাড়ি। রর হচ্ছে পালিয়ে যাওয়া। ধুলে আচ্ছাদিত মানে ধুলোয় ঢেকে যাওয়া। হরিত শব্দটার মানে হচ্ছে সবুজ, হরিত কথাটার মানে সবুজ। চমকিত মানে চমকে যাওয়া, চমকিত কথাটার মানে হচ্ছে চমকে যাওয়া। অষ্টগজরাজ আমরা বলেছি যে আটটা হাতি, আটটা দিককে ধারণ করে রাখে, সেই আটটা হাতি। ঐরাবত পুণ্ডরিক, বামন কুমুদ, পুষ্পদন্ত সার্বভৌম, সুপ্রতীক আর অঞ্জন, এই আটটা হাতি। বেঙ্গ মানে ব্যাং। কড়ি কর, কড়ি হচ্ছে হাতি, কর মানে হাত, কিন্তু এখানে কড়ি কর মানে হচ্ছে হাতির সুর। মহি মানে পৃথিবী। পরিচ্ছিন্ন মানে আলাদা, সোঙরে স্মরণ করে। জৈমিনী পৌরাণিক ঋষি, মীমাংসা দর্শনের প্রবক্তা, যার নাম স্মরণ করলে বজ্রভয় দূর হয়ে যায়। ভুজঙ্গ সাপ, বুলে মানে বেড়ায়। কলিঙ্গ মণ্ডল মানে সমগ্র কলিঙ্গ দেশ। নিরবধি মানে টানা, নিরন্তর অবিরাম। হেজ্জা মানে ভিজে যাওয়া। মেজ্জা মানে মেঝে। আর তেমন কঠিন শব্দ কিছু নেই। অম্বিকা মঙ্গল তো আমি বললাম চণ্ডী মঙ্গলের অন্য নাম, যেটা কবি কঙ্কন তার কবিতায় বারবার ব্যবহার করেছেন। আচ্ছা, এখান থেকে এবার আমরা একটু প্রশ্ন উত্তরের আলোচনাতে যাব। প্রশ্নের আলোচনা, প্রশ্ন কি কি আমরা তৈরি করতে পারি একটু ভাববে। কিছু লাইন খুব গুরুত্বপূর্ণ হতে পারে তোমাদের জন্য। তোমরা জানো এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে, এসএ কিউ আসবে, 3 নম্বরের প্রশ্ন আসবে এবং 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। তো এখানে আমরা কিছু লাইনকে আলাদাভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করব। যেমন দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার,
দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কে কেন নিজের অঙ্গ দেখতে পাচ্ছে না আলোচনা করো। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে আলোচনা করো। প্রলয়ে গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, কোন প্রজাদের কথা বলা হয়েছে এবং কেন তারা এরকম ভেবেছে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, রর শব্দটার অর্থ হচ্ছে, রর শব্দের অর্থ লেখো এবং কেন প্রজারা বিপাকে পড়েছিল উল্লেখ করো। উলটিয়া পড়ে শস্য প্রজা চমকিত, প্রজাদের এই চমকিত হওয়ার কারণ, প্রজাদের এই চমকিত হওয়ার কারণ আলোচনা করো। জলে মহি একাকার পথ হইল হারা, মহি শব্দের অর্থ লেখো এবং প্রসঙ্গটি আলোচনা করো। কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী, কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী, জৈমিনী কে ছিলেন এবং তাকে স্মরণ করার কারণ কি ছিল। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, যে পরিপ্রেক্ষিতে কবি এই বর্ণনা করেছেন নিজের ভাষায় লেখো। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, কিসের কথা বলা হয়েছে, কিসের কথা বলা হয়েছে এবং মন্তব্যটির পটভূমি লেখো, মন্তব্যটির পটভূমি লেখো। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, চণ্ডীর এই আদেশে বীর হনুমান কি করেছিলেন আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমরা মোটামুটি 3 নম্বরের জন্য লিখবে আর বড় তৈরি করবে। আর বড় প্রশ্নের জন্য গোটা কবিতাটা জুড়ে যে প্রশ্নটা আমাদের খুব করে রাখা দরকার সেটা হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গ দেশের যে বিপর্যয়ের কাহিনী, কলিঙ্গ দেশের যে বিপর্যয়ের কাহিনী বা প্রাকৃতিক বিপর্যয়ের বর্ণনা লেখক দিয়েছেন তা নিজের ভাষায় আলোচনা করো। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় যে প্রাকৃতিক বিপর্যয়ের বর্ণনা লেখক দিয়েছেন তা নিজের ভাষায় আলোচনা করো। এটা একটা করবে। আর তার সঙ্গে প্রায় একই রকম প্রশ্ন আসবে, সেটা হচ্ছে প্রকৃতির যে বর্ণনা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় পাওয়া যায় নিজের ভাষায় লেখো। কিছু কিছু প্রসঙ্গ একটু দেখে রাখবে তোমরা, যেমন চারি মেঘ, অষ্টগজরাজ, জৈমিনী, অম্বিকা মঙ্গল, শ্রীকবি কঙ্কন, এগুলো একটু নিজেদের জেনে রাখার জন্য হলেও জেনে রাখবে। সব মিলিয়ে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবি কঙ্কন শ্রী মুকুন্দের লেখা এই কবিতাটা আমাদের কাছে একটা আখ্যানমূলক কবিতা, তোমরা মনে রাখবে। এই কবিতাটার ব্যঞ্জনা যতটা, তার থেকে অনেক বেশি হচ্ছে এর কাহিনীটাকে বুঝে নেওয়া, শব্দের অর্থ বুঝতে বুঝতে কবিতাটা পড়তে হবে। এই কবিতার মধ্যে কোনো রকমভাবেই কবি কোনো রকম ব্যঞ্জনা নিয়ে আসেননি, একটা ঘটনার বর্ণনা রয়েছে, তথ্যনিষ্ঠতা রয়েছে। এই তথ্যনিষ্ঠতার জায়গাটা যেন তোমাদের পরিষ্কার থাকে। মুকুন্দরাম চক্রবর্তীর এই কবিতাটা তোমাদের ভালো করে পড়ার আরও একটা কারণ, আখ্যানমূলক কবিতা সবসময়ই আমাদের কাছে অত্যন্ত স্কোরিং হয়, যে কারণে এই কবিতাটা যদি ভালো করে পড়ো তোমাদের পরীক্ষার জন্য সেটা সহায়ক হবে। সব মিলিয়ে আলোচনার শেষে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এই পাঠ্যক্রমের শুরুতে কবিতাটা দেয়া হয়েছে, তোমরা খেয়াল করো। 9ম শ্রেণীর সিলেবাসের একদম শুরুতে বাংলা কবিতার একটা ধারাকে তোমাদের পাঠ্যক্রমে দেখানো হচ্ছে আমাদের লক্ষ্য, যে কোন পথে এগিয়েছে বাংলা কবিতা। মধ্যযুগের বাংলা কবিতা ছেড়ে আমরা এরপর আধুনিক হব, আমরা রবীন্দ্রনাথ পড়ব, আমরা অজিত দত্ত পড়ব, আমরা আরও বহু কবির আধুনিক যুগের কবিতা পড়ব। সেখানে যেমন জীবনানন্দ আসবেন, তারপর নীরেন চক্রবর্তী আসবেন, কিন্তু এই সব কিছুর শুরুতে মুকুন্দ চক্রবর্তী। বাংলা কবিতার বিবর্তনের একেবারে শুরুর দিকটা তোমাদেরকে দেখানো হচ্ছে, ভালো করে পড়বে। আশা করি আজকে যে পাঠ তোমাদেরকে দেয়া হলো কিছু হলেও তোমাদের উপকার হবে। এই পর্যন্ত আজকে।